সাদা পাথরে লুট হওয়া 40,000 ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার, অজ্ঞাতনামা 1500 জনকে আসামি করে মামলা। সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ, আনন্দ উৎসবের মধ্যে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি, মির্জা ফখরুলের শুভেচ্ছা। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড়, তিন ভিন্ন গল্পে চাঞ্চল্যে, সিসিটিভির ফুটেজ নিয়ে ধোঁয়াশা। যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করবেন পুতিন এবং জেলেনস্কি, জানালেন ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোকে জড়িত হওয়ার আহ্বান। এবং ভক্তদের সুখবর দিলেন লিওনেল মেসি, চোট কাটিয়ে ফিরছেন মাঠে, ভক্তদের উল্লাস। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সিলেটের ভোলাগঞ্জ থেকে প্রায় 200 কোটি টাকার সাদা পাথর চুপি চুপি চলে এসেছে ঢাকার ডেমরায়। পাহাড়ি নদীর বুক থেকে উধাও হওয়া সেই পাথর গোপনে লুকিয়ে রাখা হয়েছিল গলির পর গলি পেরিয়ে রাজধানীর একেবারে ভেতরে। কিন্তু কিভাবে, কারাই চক্রের পেছনে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাহাড়ি নদীর বুক চিরে উঠেছিল সাদা ঝলমলে বিভিন্ন আকৃতির সব পাথর। কিন্তু এই সৌন্দর্য রাতারাতি পরিণত হয়েছিল লোভের শিকার। প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর, যার বাজার মূল্য 200 থেকে 250 কোটি টাকা, রীতিমতো অদৃশ্য হয়ে গেল সবার চোখের সামনে। এ যেন এক অদ্ভুত জাদুর খেলা। সাথে মিলিয়ে গেল 6 লাখ ঘনফুট বালু, যার মূল্য আরো প্রায় 240 কোটি টাকা। সূত্র বলছে, দয়ার বাজার, কলাবাড়ি আর ভোলাগঞ্জের 10 নম্বর ঘাট থেকে অবিরাম ট্রাকের বহর পাথর তুলে নিয়ে যাচ্ছিল। সেগুলো গোপনে প্রবেশ করানো হতো ক্রাশার মেশিনের দাঁতের ফাঁকে, যাতে চেনা না যায়। আর এটাই ভোলাগঞ্জের চিরচেনা সাদা রূপ। কিন্তু অপরাধীদের গোপন আতুরঘর খুঁজে পেতে শুরু হয় গোয়েন্দা অভিযান। দীর্ঘ নজরদারির পর বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই র্যাব 11, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ বাহিনী ঢাকার ডেমরার সারুলিয়ায় হানা দেয়। সারুলিয়ার সরু গলিতে শীতলক্ষার ধারে লুকিয়েছিল 7টি গদি, প্রত্যেকটিতে স্তূপ করে রাখা সেই লুটের পাথর। রাতভর অভিযান শেষে উদ্ধার করা হয় অন্তত 40,000 ঘনফুট আস্ত আর ভাঙা পাথর। ঘটনাস্থলে দাঁড়িয়ে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, তাদের পরিকল্পনা ছিল পাথরগুলো ভেঙে ফেলার পর চিহ্ন মুছে ফেলা। কিন্তু ঠিক সময়ে পৌঁছে যায় র্যাব। তবে চোরাচালানের এই রহস্য এখনো অমীমাংসিত। কে বা কারা এত বড় চক্র পরিচালনা করছে? কার নির্দেশে ভোলাগঞ্জের হৃদয় থেকে এই সম্পদ উধাও হলো? অভিযানের সাফল্য সত্ত্বেও এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্ধকারে ঢাকা পড়ে আছে আসল মাস্টার মাইন্ডের নাম। কিন্তু শীতলক্ষার ধারে পাওয়া এই সাদা পাথর যেন বলে দিচ্ছে, খেলা এখনো শেষ হয়নি। তুষার ইসলাম, জাগো নিউজ। এদিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা 1500 জনকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় মামলা হয়েছে। শুক্রবার কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজার আল মাহমুদ আদনান জানান, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতিকারী গত বছরের 5 আগস্ট থেকে পরবর্তী সময় গ্যাজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুট করেছে, যা নিয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে এই ঘটনায় জড়িতদের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা যায়নি। রাজশাহী নগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। শনিবার সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের একটি ওই প্রতিষ্ঠানটি ঘিরে রাখে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। সেনাবাহিনী সূত্র বলছে, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, ইয়ারগান সীসা 3 বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র 6টি, GPS একটি, ওয়াকিটকি 4টি, ট্রজার গান একটি, সিম কার্ড 10টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, NID, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি ও মদের বোতল 35টি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত 40 ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না, তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে। সনাতন ধর্মে আরাধ্য শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু পুরাণ মতে দাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে অবতার হয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পৃথিবীতে অশুভ শক্তিকে হটিয়ে প্রতিষ্ঠা করেছিলেন সত্য ও সুন্দরকে। ন্যায়নীতি আর মানবিকতা যখন পাশবিক শক্তির কাছে পরাজিত হয়, ঠিক তখনই মানবজাতির কল্যাণে ধরাধামে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। হিন্দুরা বিশ্বাস করেন, যুগে যুগে এভাবেই ভগবান তার সৃষ্টিকে বাঁচাতে ও শুভ শক্তির প্রতিষ্ঠা করতে পৃথিবীতে আবির্ভূত হন। মানুষের মনে শুভ বুদ্ধির উদয় ঘটান, আর তখনই পৃথিবীতে পরাজিত হয় অশুভ শক্তি। ধর্মীয় এই দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথির দিন বিশেষভাবে উদযাপন করেন হিন্দুরা। উপাসনা আর নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ ও শ্রদ্ধা করেন পবিত্র শক্তির রূপ শ্রীকৃষ্ণকে। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের অব্যাহত সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই পূর্ণ একটি তিথি। শুভ জন্মাষ্টমী তাদের অন্যতম ধর্মীয় উৎসব। উৎসবের প্রাঙ্গণ সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য অবারিত। মির্জা ফখরুল বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সমাজ সংস্কৃতির মূল ভিত্তি। ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। হিংসা, বিদ্বেষ, অশান্তি, হানাহানি, বৈষম্য ও অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে সবাইকে অবদান রাখার আহ্বান জানান তিনি। Mr. Noodle, amazing taste. রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের পর বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 1:15টার দিকে রূপায়ণ টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। এই ভবনটিতে রয়েছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়। রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। রাত 12টা নাগাদ ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের টিম সেখানে আছে। এর বেশি আপাতত তথ্য নেই। এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে একাধিক ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এর আগে রাত 10টার দিকে ধানমন্ডি 32 সংলগ্ন রাসেল স্কয়ারের বাস কাউন্টারগুলোর সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের আলামত নিয়ে যায়। রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে একটি সাদা সিএফ মোটরবাইকে হেলমেট পরা এক ব্যক্তি, আর সেই দৃশ্য থেকে শুরু হয় চাঁদাবাজির নাটকীয় এক অধ্যায়। জানে আলম অপু নামে এক ব্যক্তি দাবি করেন, সেদিন ভোরে তিনি ওই হেলমেটধারীকে চিনতে পারেন।
তার ভাষ্যমতে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরই শুরু হয় আলোচনা, বিতর্ক আর পরপর ভিন্ন 3টি বয়ান। রাজধানীর গুলশানের শান্ত এক ভোর, হোটেল ওয়েস্টিনের সামনে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট পরা এক ব্যক্তি, জানে আলম অপু, দাবি করেন তিনি দেখেছেন ওই ব্যক্তি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখান থেকেই শুরু চাঁদাবাজি কাণ্ডের নাটকীয় অধ্যায়। ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। অপুর ৩৫ মিনিটের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় আলোচনার ঝড়। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের বহিষ্কৃত নেতা রিয়াদের সঙ্গে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়েছিলেন ১০ লাখ টাকা চাঁদা নিতে। তার দাবি, নির্দেশ ছিল ১ কোটি টাকা আনার। অপুর প্রশ্ন ছিল, ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত পুলিশকে নিয়ে অভিযান চালানোর বিষয়টি কেন গোপন রাখা হলো, আর কেন শুধু টাকা নেয়ার ফুটেজই প্রচার করা হলো। ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই। এবং দেখেন, আপনারা ভিডিওতে দেখছেন অপুর পাশে একটা ব্যাগ রাখা হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে ১০ লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে। ওই ব্যাগটা কি ওরা জোরপূর্বক চাঁদা হয় কিভাবে? জোরপূর্বক টাকা আদায় করলে চাঁদা হয়। কিন্তু পাল্টা গল্প শোনান অপুর স্ত্রী আনিশা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সম্পূর্ণ ভিন্ন আর চমকপ্রদ এক অভিযোগ করেন তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজন তার স্বামীকে অপহরণ করে নির্যাতনের পর ভিডিওতে ওই বক্তব্য দিতে বাধ্য করেছে। তার দাবি, অপু নির্দোষ, সবই ছিল রাজনৈতিক ফাঁদ। ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন, ২০২২ সালের পর থেকে অপুর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ওয়েস্টিনের সামনে দেখা হওয়ার বিষয়টি তিনি মনে করতে পারছেন না বলে দাবি করেন। আর সিসিটিভিতে হেলমেট পরা কাউকে দেখে তাকে বলা হাস্যকর বলেই মনে করেন এই উপদেষ্টা। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। এখন প্রশ্ন হলো, কার বক্তব্য সত্য, অপু, তার স্ত্রী আনিশা, নাকি উপদেষ্টা আসিফ? অপুকে নিজের প্রাণ বাঁচাতে সব সত্য বলে ফেলেছেন, নাকি চাপের মুখে সাজানো গল্প শুনিয়েছেন? আর উপদেষ্টা কি সত্যি এই ঘটনার বাইরে? কেন জড়ানো হলো বিএনপি নেতা ইশরাককে? গুলশানের সেই রাতের রহস্য এখনো উন্মোচিত হয়নি। সত্য লুকিয়ে আছে কারো মুখে, কিংবা হয়তো সিসিটিভির ফ্রেমের আড়ালে। তুষার ইসলাম, জাগো নিউজ। আবারও মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে 98 বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা। সবাইকে ফেরত পাঠানো হলো দেশে। শুক্রবার মালয়েশিয়ার সবকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিমানবন্দর KLI এর টার্মিনাল 1-এ রাত 1টা থেকে সকাল 7:30 পর্যন্ত অভিযান চালায়। এ সময় 181 জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা, যার মধ্যে 98 বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়। AKPS এর এক বিবৃতিতে বলা হয়, যাদের আটকে দেওয়া হয়েছে তারা বাংলাদেশ থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন। ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা ও পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য একটি বৈঠকের আয়োজন করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলাস্কায় পুতিনের সঙ্গে সাক্ষাতের পর ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানান ট্রাম্প। তিনি বলেন তারা এখন প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রেসিডেন্ট পুতিন এবং তার মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে চলেছেন। তিনি আরও বলেন এখন এটি সম্পন্ন করা সত্যিই প্রেসিডেন্ট জেলেনস্কির উপর নির্ভর করছে। এই সময় ইউরোপীয় দেশগুলোকে কিছুটা জড়িত হওয়ার আহ্বান জানান ট্রাম্প। এদিকে ট্রাম্প এবং পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা আসেনি। এই বিষয়ে কেন তাদের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে? যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বেলা 11:30টায় এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ট্রাম্প পুতিনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ 3.5 ঘণ্টা বৈঠকের পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন। এবারে খেলার খবর। ভক্তদের সুখবর দিয়েছেন লিওনেল মেসি। চোট কাটিয়ে ইন্টার মিয়ামির পরের ম্যাচ খেলবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ম্যাচটি শুরু হবে আগামীকাল রোববার বাংলাদেশ সময় ভোর 5:30টায়। মেসি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ামির হেড কোচ হ্যাভিয়ের মাচেরানো। অর্থাৎ ঘরের মাঠ চেস স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরছেন মেসি। গত 2 আগস্টের পর প্রথমবারের মতো মিয়ামির জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। গেল 2 আগস্ট নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ডান পায়ের পেশিতে হালকা চোট পান মেসি, যে কারণে প্রথমার্ধের শুরুতে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর 13 আগস্ট অনুশীলনে ফেরেন। অবশেষে মাঠে নামার প্রস্তুতিও নিলেন তিনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাদা পাথরে লুট হওয়া 40,000 ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার, অজ্ঞাতনামা 1500 জনকে আসামি করে মামলা। সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ, আনন্দ উৎসবের মধ্যে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি, মির্জা ফখরুলের শুভেচ্ছা। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড়, 3 ভিন্ন গল্পে চাঞ্চল্য, সিসিটিভির ফুটেজ নিয়ে ধোঁয়াশা। যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করবেন পুতিন এবং জেলেনস্কি, জানালেন ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোকে জড়িত হওয়ার আহ্বান। এবং ভক্তদের সুখবর দিলেন লিওনেল মেসি, চোট কাটিয়ে ফিরছেন মাঠে, ভক্তদের উল্লাস। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।